গ্রুপ থিওরিতে এখন যেটা চলছে সেটা হচ্ছে অটোমরফিজম। অটোমরফিজমের মধ্যে আমি যা যা বলার সেগুলো হচ্ছে হোমোমরফিজম, তারপর সেটা ইনজেক্টিভ হলে কি হবে, বা সাবজেক্টিভ হলে কি হবে, বাইজেক্টিভ হলে কি হবে, সেগুলো বলা হয়েছে। বাইজেক্টিভ হলে আইসোমরফিজম হবে। এবং তারপরে কি বলেছিলাম না, যদি হোমোমরফিজমটা জি জি থেকে জিতেই যদি ম্যাপিং হয়, হোমোমরফিজমটা যদি জি থেকে জিতেই হয়, অর্থাৎ সেম গ্রুপ থেকে সেম গ্রুপে যদি ম্যাপিংটা হয়, এবং সেটা যদি তোর বাইজেক্টিভ হয়, তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা অটোমরফিজম নাম দিয়েছিলাম। ঠিক আছে, সেটাকে আমরা অটোমরফিজম নাম দিয়েছিলাম, এত অব্দি হয়েছে। এবং সেটার বিভিন্ন এক্সাম্পল আমরা করেছি এবং আরো এক্সাম্পল আজকে করব। তো আজকে প্রথমে যে এক্সাম্পল গুলো নিচ্ছি অটোমরফিজম চেক করার জন্য, সেটা হচ্ছে এরা তোদের স্কেমা পার মানে এক্সারসাইজের অঙ্ক করতে দেওয়া আছে। এক্সারসাইজ ধরেই আমি করাচ্ছি একদম, মানে যেটুকুনি ফার্স্ট ক্লাসের ভিত্তিতে যেটুকুনি করা যাবে সেটুকুনি করে ফেলবো। ঠিক আছে, এবং সব মানে টপিক ওয়াইজ জিনিসগুলো করলে বুঝতেও সুবিধা হবে, করতেও সুবিধা হবে। ঠিক আছে, এই স্কেমা পার এক্সারসাইজ 16-এ আছে মেবি। আচ্ছা, তো শুরু করা যাক। প্রথমে যেটা দিয়েছেন, এক্সামিন ইফ দি ফলোইং ম্যাপিংস আর অটোমরফিজম অফ দি গ্রুপ জি। ঠিক আছে, এরকম তিন চারটে দেওয়া আছে ওখানে। তার মধ্যে ফার্স্টটা দিয়েছে জি ইকুয়ালস টু সি প্লাস সি, অর্থাৎ সেট অফ অল কমপ্লেক্স নাম্বারস টুগেদার উইথ দ্য ইউজুয়াল অ্যাডিশন প্লাস। ঠিক আছে, ডিফাইন্ড অন সি। And phi equals to g to g. Phi from g to g is defined by phi z equals to z bar, that is the conjugate of the complex number z. ঠিক আছে, phi z is a complex valued function defined by phi z equals to z bar, which is the conjugate of z. তো এরকম ভাবে যদি থাকে, অর্থাৎ যে কোনো, যদি আমি এখন ফাই অফ মানে ডেফিনিশন অনুযায়ী যদি ফাই অফ টু করি, টু প্লাস থ্রি আই, ফাই অফ টু প্লাস থ্রি আই, তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে টু প্লাস থ্রি আই এর কনজুগেট, অর্থাৎ টু মাইনাস থ্রি আই পেয়ে যাবো। টু মাইনাস থ্রি আই পেয়ে যাবো, এরকম ভাবে ফাংশনটা আমাকে ডিফাইন করে দিয়েছে। কিন্তু ফাংশনটা যাই ডিফাইন করুক, সেটাকে আমাদের দেখাতে বলেছে। দেখাতে বলেছে বলবো না, কারণ এটা এক্সামিন করতে বলছে। এক্সামিন করতে বলছে মানে সেটা অটোমরফিজম হতেও পারে, আবার নাও হতে পারে। অটোমরফিজম হতেও পারে, আবার নাও হতে পারে। অটোমরফিজম হওয়ার জন্য কি কি প্রপার্টি তাকে বেসিক্যালি স্যাটিসফাই করতে হবে? অটোমরফিজম হওয়ার জন্য প্রথমে ফাইটাকে জি থেকে জিতে সেম গ্রুপ থেকে সেম গ্রুপে ম্যাপিং হতে হবে। দুই নম্বর হতে হবে ফাইকে হোমোমরফিজম হতে হবে। ফাইকে হতে হবে হোমোমরফিজম। তৃতীয়ত ফাইকে আইসোমরফিজম হতে হবে, মানে বাইজেক্টিভ হতে হবে। তো এই তিনটে প্রপার্টি স্যাটিসফাই করলে আমরা বলতে পারবো ফাই ইজ অ্যান অটোমরফিজম ডিফাইন্ড অন জি। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি ডাইরেক্টলি, সেটা হচ্ছে ম্যাপিং অনুযায়ী, গিভেন কোয়েশ্চেন অনুযায়ী ফাইটা জি থেকে জিতে ম্যাপিং আছে, তাহলে ফার্স্ট প্রপার্টি স্যাটিসফাইড হলো। ফার্স্ট প্রপার্টি স্যাটিসফাইড হলো, এবার দেখতে হবে সেটা হোমোমরফিজম হচ্ছে কিনা এবং সেটা বাইজেক্টিভ হচ্ছে কিনা, তাহলেই আমরা অটোমরফিজম সেটাকে ডিক্লেয়ার করে দিতে পারবো। তো হোমোমরফিজম হচ্ছে কিনা, হোমোমরফিজমের আবার প্রপার্টি কি? হোমোমরফিজমের কি প্রপার্টি? হোমোমরফিজম হতে গেলে আমাদের ফাই অফ এ কম্পোজ বি ইকুয়ালস টু ফাই এ কম্পোজ ফাই বি হতে হবে। ফাই এ কম্পোজ ফাই বি হলে তবে সেটাকে আমরা বলতে পারবো হোমোমরফিজম। আর বাইজেক্টিভ মানে কি? বাইজেক্টিভ মানে ইনজেক্টিভ হতে হবে, সাবজেক্টিভ হতে হবে। বাইজেক্টিভ মানে কি কি হতে হবে? ইনজেক্টিভ এবং সাবজেক্টিভ হতে হচ্ছে। তাহলে এত কিছু দেখি তবে আমরা হোমোমরফিজম বলতে পারবো। ঠিক আছে, যতক্ষণ না কোনো থিওরেম আমরা শিখছি নতুন করে, থিওরেমের স্টেটমেন্ট অ্যাপ্লাই করে কিছু বলছি, ততক্ষণ ডেফিনেশন দিয়ে করতে গেলে অনেকগুলো পড়ে তবে করতে হবে। এবং এখন যে প্রবলেম গুলো নিচ্ছি সেগুলো সাধারণত ডেফিনেশন দিয়েই সুবিধা। থিওরেম শেখার পর তারপর থিওরেম দিয়ে যে প্রবলেম গুলো করা যায় সেগুলো করবো। তো ইনজেক্টিভ মানে আমাদের কি করতে হয় না, ফাই এক্স ওয়ান ইকুয়ালস টু ফাই এক্স টু ধরে এক্স ওয়ান ইকুয়ালস টু এক্স টু প্রমাণ করতে হয়, এটা একটা। আর সাবজেক্টিভ মানে হচ্ছে ফর এনি ওয়াই, এনি ওয়াই বিলংস টু জি। জি মানে হচ্ছে কোডোমেন। জি মানে কি? জি মানে হচ্ছে কোডোমেন। কার কোডোমেন? ফাই এর কোডোমেন থেকে একটা ওয়াই তুললে সেখান থেকে অন্তত একটা এক্স, অবভিয়াসলি একটা এক্স আমরা পাবো কোথায়? জি তে। জিটা কি? ডোমেন অফ ফাই তে আমরা পেয়ে যাব। যার জন্য কি হবে না, এফ এক্স ইকুয়াল মানে ফাই এক্স ইকুয়ালস টু ওয়াই হবে। ঠিক আছে,
তো এই এত কিছু প্রপার্টি যদি স্যাটিসফাই করে তবে আমরা বলতে পারবো ফাই ইজ অ্যান অটোমরফিজম। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে একদম বেসিক যেটা ডাইরেক্টলি দেখা যায় সেটা জি থেকে জিতে ম্যাপিং কিনা, যদি সেটা না হয় তাহলে এমনিতেই অটোমরফিজম হবে না। তারপর তো বাকি কঠিন প্রপার্টি গুলো আসবে। প্রথমে বেসিকটা দেখেই বুঝে নিতে হবে যেটা সেম গ্রুপ থেকে সেম গ্রুপে ম্যাপিং কিনা, অবভিয়াসলি সেটা দেওয়া থাকবে। ঠিক আছে, সেটাই যদি না থাকে, দেওয়া থাকে, তাহলে আর প্রশ্নের কোনো মানে হয় না। ঠিক আছে, তো যাই হোক শুরু করা যাক। Examine if the following mappings are automorphism or not. তো phi z equals to z bar, তাহলে সলিউশনটা দেখ। আচ্ছা, তো সলিউশনটার মধ্যে আমাদের যেটা করতে হবে সেটা হোমোমরফিজম প্রথমে চেক করতে হবে। ঠিক আছে, প্রথমে আমাদের চেক করতে হবে হচ্ছে হোমোমরফিজম। এটা হোমোমরফিজম কিনা সেটা ফার্স্ট চেক করতে হবে। তো সেটা চেক করার জন্য আমরা কি করব না, দুটো এলিমেন্ট চুজ করব। ঠিক আছে, দুটো এলিমেন্ট আমরা এখানে চুজ করে নিচ্ছি। লেট z1, z2 বিলংস টু সি। সি বলতে কিন্তু এখানে জি, সি বলতে কিন্তু এখানে জি। ঠিক আছে, জি বলতে কিন্তু এখানে ডোমেন অফ ফাই। ডোমেন অফ ফাই থেকে আমি দুটো এলিমেন্ট z1 z2 চুজ করলাম। ঠিক আছে, এ বি আমি এখানে লিখছি না, ফাই অফ এ কম্পোজ বি ইকুয়ালস টু ফাই এ, ফাই বি হয় ঠিকই, কিন্তু যেহেতু এটা কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে এ বি লিখলে কিরকম মানে রিয়েল রিয়েল মনে হবে, তো তার থেকে ভালো z1 z2 লেখাই বেটার। ঠিক আছে, কারণ আমরা সাধারণত জেড কেই এ প্লাস আই বি প্যাটার্নে লিখে থাকি, জেড কে এক্স প্লাস আই ওয়াই প্যাটার্নে লিখে থাকি। তো এক্স এবং ওয়াই, এ এবং বি, এগুলো অ্যাজ এ এলিমেন্টস অফ সি নিলে সেক্ষেত্রে কিন্তু নিজেদের দেখতে খুব একটা ভালো লাগবে না। z1, z2 belongs to C equals to G, which is the domain of phi. Be chosen arbitrarily. ঠিক আছে, এবার আমি কি করব প্রমাণটা, এবার প্রমাণটা করতে হবে হচ্ছে ফাই অফ, এবার কম্পোজ বলতে এখানে প্লাস আছে, কম্পোজ বলতে কি আছে, প্লাস আছে। তো আমি z1 প্লাস z2 নেবো, ইকুয়ালস টু, আমাকে দেখাতে হবে ফাইভ জেড ওয়ান প্লাস ফাইভ জেড টু, কি দেখাতে হবে, ফাইভ জেড ওয়ান প্লাস ফাইভ জেড টু আসছে কিনা। তো জেড ওয়ান ফাইভ জেড এর যেটা প্রপার্টি আমাকে দিয়েছে, মানে ডেফিনিশন যা দিয়েছে, তাতে ফাইভ জেড মানে জেড বার, তাহলে জেড ওয়ান প্লাস জেড টু ফাইভ এর মধ্যে থাকলে সেটা হবে জেড ওয়ান প্লাস জেড টু হোল বার। এবং আমরা অবভিয়াসলি কনজুগেটের প্রপার্টি জানি, সেটা হচ্ছে যোগ করে কনজুগেট নিলে যা হবে, কনজুগেট নিয়ে যোগ করলে সে একই জিনিস হবে। ঠিক আছে, অর্থাৎ কনজুগেটটা অ্যাডিশনের ক্ষেত্রে, মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে, ডিভিশন মানে ডিভাইডের ক্ষেত্রে, কিংবা তোর সাবট্রাকশনের ক্ষেত্রে, সব ক্ষেত্রেই কিন্তু ইন্ডিভিজুয়ালি ভেঙে যেতে পারে। সেই এবিলিটি কিন্তু তোর ইয়েতে রয়েছে, কনজুগেশন। ঠিক আছে, তো এভাবে হয়ে গেল। এখন ফাইভ জেড মানে যদি জেড বার হয়, তাহলে তাহলে জেড ওয়ান বারটা কি, জেড ওয়ান বারটা হচ্ছে ফাইভ জেড ওয়ান, এটা মানে কি ফাইভ জেড টু, তাহলে এটাই আমাদের হোমোমরফিজম দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এবং জেড ওয়ান জেড টু যেহেতু, জেড ওয়ান এবং জেড টু যেহেতু আরবিট্রারিলি চোজেন, এই কথাটা লিখলে ভালো, আরবিট্রারিলি চোজেন, তার মানে ফর এনি এলিমেন্টস জেড ওয়ান জেড টু অফ সি, phi z1 plus z2 can be expressed as phi z1 plus phi z2. ঠিক আছে, so phi is an homomorphism, phi is a homomorphism. ফাইটা হোমোমরফিজম প্রমাণ করে দিলাম। এবার প্রমাণ করবো হচ্ছে ফাইটা বাইজেক্টিভ কিনা। তার জন্য প্রমাণ করতে হবে ফাইটা ইনজেক্টিভ কিনা এবং সারজেক্টিভ কিনা। তো করা যাক। ইনজেক্টিভিটি, সেকেন্ড প্রপার্টি কি প্রমাণ করতে হবে আমাকে, ইনজেক্টিভিটি। ইনজেক্টিভিটি কি করে প্রমাণ করব, তার জন্য আবার দুটো এলিমেন্ট চুজ করতে হবে। আমি জেড ওয়ান জেড টু নিচ্ছি এরকম কোনো কথা নেই, জেড ওয়ান জেড টু নিচ্ছি বলে আর নেওয়া যাবে না এরকম কিন্তু কোনো মানে নেই, নেওয়াই যাবে। ইন্ডিপেন্ডেন্টলি প্রত্যেকটা প্রপার্টি প্রুফ করা হচ্ছে এখানে। তাহলে লিখ লেট জেড ওয়ান কমা জেড টু, জেড ওয়ান কমা জেড টু
belongs to C such that, ঠিক আছে, এই সিটা কিন্তু অবভিয়াসলি ডোমেন অফ ফাই, একমাত্র কোডোমেন থেকে চুজ করবো হচ্ছে তোর সাবজেক্টিভিটি প্রমাণ করার সময়, সাচ দ্যাট ফাই জেড ওয়ান সমান ফাই জেড টু, ফাই জেড ওয়ান সমান ফাই জেড টু। এখন ফাই জেড ওয়ান মানে কি? ফাই জেড ওয়ান মানে জেড ওয়ান বার, ফাই জেড টু মানে কি? জেড টু বার। ফাই জেড ওয়ান মানে জেড ওয়ান বার, ফাই জেড টু মানে কি? জেড টু বার। তাহলে বোথ সাইড আমি চাইলে বার নিয়ে নিতে পারি, ঠিক আছে, বোথ সাইড বার নিয়ে নিতে পারি। একটা বার তো অলরেডি ছিল, আরো একটা বার আমি সেখানে অ্যাপ্লাই করলাম। তো ডাবল বারের জন্য কি হয়ে যায়? ডাবল বারের জন্য সেটা জেডই হয়ে যায়, ঠিক আছে। একটা কমপ্লেক্স নাম্বার তার কনজুগেট নিলাম, সেই কনজুগেটের আবার কনজুগেট নিলাম, তার মানে কি হয়ে গেল? সেটা প্রথমের এলিমেন্টে ফিরে আসতে। তার মানে কি? জেড ইকুয়াল টু টু প্লাস থ্রি আই নিস। এখন তার যদি ডবল বার করিস তাহলে কি হবে না, টু প্লাস থ্রি আইটা হয়ে যাবে টু মাইনাস থ্রি আই একটা বারের জন্য, আবার সেকেন্ড বারের জন্য কি হয়ে যাবে? মাইনাসটা আবার প্লাস হয়ে যাবে। তার মানে কিন্তু জেডই আমরা পাচ্ছি। তাহলে কোনো কিছু ডবল বার করলে কমপ্লেক্স নাম্বারে সেটা কিন্তু আবার পুনরায় ওইটাই চলে আসবে। তাহলে জেড ওয়ান ইকুয়ালস টু জেড টু, আমার তো এটাই দরকার ছিল। ফাইভ জেড ওয়ান ইকুয়ালস টু ফাইভ জেড টু হলে জেড ওয়ান ইকুয়ালস টু জেড টু, ঠিক আছে। এটা কেউ যদি প্রপার্টি ইউজ করে না করতে চায়, কেউ ধর প্রপার্টি ইউজ করে করতে চাইছে না, তাহলে সেক্ষেত্রে সেটাও কাজটা করতে পারে। কি কাজ করতে পারে? আমি আরেকটা লিখে দিচ্ছি, লেট জেড ওয়ান ইকুয়ালস টু এক্স ওয়ান প্লাস আই ওয়াই ওয়ান। যদিও তোদের এটা ভালো লাগার কথা না, কেননা এটা ইজিলি হয়ে গেল উপরেরটা, বিলংস টু সি, এবং জেড টু ইকুয়ালস টু এক্স টু প্লাস আই ওয়াই টু বিলংস টু সি, ঠিক আছে। অবভিয়াসলি কিন্তু এক্স ওয়ান এক্স টু ওয়াই ওয়ান ওয়াই টু এরা রিয়েল নাম্বার। যদি রিয়েল নাম্বার না হয় তাহলে কিন্তু এই এক্স ওয়ান প্লাস আই ওয়াই ওয়ান বা এক্স টু প্লাস আই ওয়াই টু এটা কিন্তু কমপ্লেক্স নাম্বার নাও হতে পারে। যেমন যদি এখন ওয়াই ওয়াই ওয়ানটা যদি টু ওয়াই হয়, তাহলে আই ওয়াই ওয়ানটা কি হয়ে যাবে? টু ওয়াই স্কোয়ার, অর্থাৎ মাইনাস টু, যেটা কিন্তু একটা রিয়েল নাম্বার, তাহলে কিন্তু কমপ্লেক্স নাম্বার আর সেক্ষেত্রে পাবো না। ওই জন্য স্পেসিফিক্যালি এক্স এক্স প্লাস আই ওয়াই আকারে লিখলে এক্স এবং ওয়াই কে রিয়েল নাম্বার হতে হবে, তবে কি এক্স প্লাস আই ওয়াইটা কমপ্লেক্স নাম্বার হবে সেই গ্যারান্টি আছে। আদারওয়াইজ কমপ্লেক্স নাম্বার হবে এরকম কোনো কনফার্মেশন নেই। So let z1 and z2 this now such that করবো একই জিনিস আলটিমেটলি। এটা হচ্ছে ফাইভ জেড ওয়ান ইকুয়ালস টু ফাইভ জেড টু। তো ফাইভ জেড ওয়ান ইকুয়ালস টু ফাইভ জেড টু মানে হচ্ছে এক্স ওয়ান প্লাস আই ওয়াই ওয়ান, ঠিক আছে, তার বার হবে, কারণ জেড ওয়ান বার ইকুয়াল টু জেড টু বার। তো ইকুয়ালস টু কি হলো? এক্স টু প্লাস আই ওয়াই টু তার বার। তাহলে দিস ইমপ্লাইজ কি হচ্ছে? এটা হয়ে গেল এক্স ওয়ান মাইনাস আই ওয়াই ওয়ান ইকুয়ালস টু এটা কি হচ্ছে? এক্স টু মাইনাস আই ওয়াই টু। অ্যান্ড সেক্ষেত্রে আমি লিখতে পারি এক্স ওয়ান ইকুয়ালস টু এক্স টু এবং ওয়াই ওয়ান ইকুয়ালস টু অবভিয়াসলি ওয়াই টু বাই দি কমপ্লেক্স ইকুয়ালিটি, ঠিক আছে। সেটা আমরা পাবো হচ্ছে কমপ্লেক্স নাম্বার ইকুয়ালিটি থেকে, ফ্রম দি ইকুয়ালিটি অফ কমপ্লেক্স নাম্বার। ইকুয়ালিটি অফ কমপ্লেক্স নাম্বার কি বলেছিল? ইকুয়ালিটি অফ কমপ্লেক্স নাম্বার বলেছিল রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টের সঙ্গে ইমাজিনারি পার্ট সমান হলে তবেই কমপ্লেক্স নাম্বার দুটো ইকুয়াল হবে, আদারওয়াইজ হবে না, ঠিক আছে। ছোট বড় তো কোনো প্রশ্নই ওঠে না, কারণ কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে ল অফ ট্রাইকোটমি অ্যাপ্লিকেবল নয়, সেটা কেবলমাত্র রিয়েল নাম্বারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এবং তার জন্য অনেক প্রপার্টি সেখানে এক্সট্রা হোল্ড করে, কমপ্লিটনেস প্রপার্টি থেকে শুরু করে তোর ডেন্সিটি প্রপার্টি এবং আরো অনেক কিছু, ঠিক আছে। রিয়েল নাম্বারে যেটা হোল্ড করে, ওই জন্য রিয়েল অ্যানালিসিস আমরা আলাদাভাবে পড়ি, কমপ্লেক্স অ্যানালিসিস আলাদা করে সহজভাবে পড়ি। মনে হওয়ার উচিত যে রিয়েলের থেকে কমপ্লেক্স অনেক বেশি কঠিন হওয়া উচিত, কারণ তার হায়ার ভার্সন, কিন্তু আলটিমেটলি কমপ্লেক্সটা সোজা, কারণ কমপ্লেক্সে অনেক প্রপার্টি হোল্ড করে না বিকজ অফ দিস ল অফ ট্রাইকোটমি, যে কে ছোট কে বড় এই সামান্যতম জিনিসটাই কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে বলা যায় না। শুধুমাত্র সমানটা বলা যায় কিভাবে? যদি রিয়েলের সঙ্গে রিয়েল পার্ট এবং কমপ্লেক্স পার্টের সঙ্গে কমপ্লেক্স পার্ট যদি সমান হয়, দেন শুধুমাত্র ইকুয়ালিটি বলা যাবে, ছোট বড়র ব্যাপার বলা যায় না। আর আর আমরা রিয়েলের ক্ষেত্রে বিভিন্ন প্রমাণ আমরা লেস দ্যান গ্রেটার দ্যান ইউজ হয়ে যায় প্রায় প্রত্যেকটা প্রমাণে, কারণ ছোট বড়টা করা যায় বলে। যাই হোক, এক্স ওয়ান ইকুয়ালস টু এক্স টু, ওয়াই ওয়ান ইকুয়ালস টু ওয়াই টু। তাই যদি হয় তাহলে জেড ওয়ান ইকুয়ালস টু কত হলো? এক্স ওয়ান প্লাস আই ওয়াই ওয়ান,
and x1 মানে কত x2, y1 মানে কত y2, তার মানে কত z2, তাহলে z1 ইকুয়ালস টু z2 প্রমাণ হলো। ঠিক আছে, এটা কোনো রকম প্রপার্টি ইউজ না করে, ঠিক আছে, উইদাউট ইউজিং এনি প্রপার্টিজ অফ কমপ্লেক্স নাম্বার we can show that the injectivity of phi. ওকে, আর প্রপার্টি ইউজ করে জিনিসটা অনেকটা সহজ হয়ে যাচ্ছে, এক লাইনে হয়ে যাচ্ছে। দুটোই বলে রাখলাম আমি, বোঝা গেছে? হ্যাঁ স্যার, কিন্তু এটা অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, এটা একটু লেন্দি প্রসেস হয়ে যাচ্ছে। ঠিক আছে, উপরে যে পার্টটা করেছি হোমোজেনিটি, সেটাকেও আমরা উইদাউট ইউজিং প্রপার্টি ওই কনজুগেটটা যে ভেঙে দিলাম, ওই ভাঙার প্রপার্টিটা ইউজ না করে করতে পারি, সেক্ষেত্রে ওটাও বড় হয়ে যাবে। তারপরে দেখ, এইবার from the equality of complex number তো হলো, এবার সাবজেক্টিভিটি। এবার আমরা যে প্রমাণটা করব সেটা হচ্ছে সাবজেক্টিভিটি। তো সাবজেক্টিভিটি প্রমাণ করার জন্য আমরা কি করছি দেখ, যদি সাবজেক্টিভিটি প্রমাণ করতে হয় তার জন্য আমাদের একটা এলিমেন্ট চুজ করতে হবে ফ্রম দি কোডোমেন অফ এ ফাই। লেট ওয়াইটা নেব না, ওয়াই নিলে জেড নিচ্ছি ধর, লেট জেড বিলংস টু সি, এই সিটা কিন্তু কোডোমেন, এই সিটা কিন্তু কোডোমেন অফ ফাই, নট ডোমেন অফ ফাই। ঠিক আছে, এবার কি করতে চাইছি, লেট আস এক্সামিন ইফ দেয়ার এক্সিস্ট কোনো একটা এলিমেন্ট জেড এর বদলে ধর আমি কি নেব, আহ একটা কমপ্লেক্স নাম্বার কিরকম দেখতে নয়, জেড ড্যাশ ইধার নিচ্ছি, দেয়ার এক্সিস্ট জেড ড্যাশ বিলংস টু সি হুইচ ইজ ইকুয়াল টু এখানে ডোমেন অফ ফাই such that কি হবে, let us examine if there exists z dash belongs to c domain of phi such that phi z dash equals to z হতে পারছে কিনা। এখন phi z dash মানে কি, z dash বার, phi z মানে যদি z বার হয় তাহলে phi z dash মানে z dash বার, z dash বার equals to z, তাহলে বোথ সাইড বার নিয়ে নে, বোথ সাইড নিয়ে নে বার, তাহলে কি হবে, এটা হচ্ছে z বার, তাহলে z বার হয়ে যাচ্ছে, তাহলে দিস ইমপ্লাইজ z dash ইকুয়ালস টু হচ্ছে z বার। ঠিক আছে, জেড ড্যাশ ইকুয়াল টু জেড বার, এবং অবভিয়াসলি জেড যেহেতু এটা কমপ্লেক্স নাম্বার, 2 + 3i, 2 + 3i সেটা একটা কমপ্লেক্স নাম্বার, তার মানে 2 - 3i একটা কমপ্লেক্স নাম্বারই হবে তার কনজুগেটটা। তাহলে জেড যেহেতু একটা কমপ্লেক্স নাম্বার, তাহলে জেড বারও অবভিয়াসলি একটা কনজুগেট মানে কমপ্লেক্স নাম্বারই হবে, নিশ্চয়ই সেটা রিয়েল হয়ে যাবে না। ঠিক আছে, তাহলে সেটা কি হয়ে গেল, বিলংস টু সি হতে পারলো, এবং সেই সিটা কি, সেই সিটা হচ্ছে ডোমেন অফ, সেই সিটা হচ্ছে ডোমেন অফ ফাই। ঠিক আছে, তাহলে দিস ইমপ্লাইজ, এখান থেকে এবার কি বলতে পারি বল, এখান থেকে বলতে পারছি হচ্ছে ফর এনি z belongs to c ব্র্যাকেটে ডোমেন অফ phi there exist any z belongs to c এর জন্য কি পাচ্ছি, একটা করে আমরা another complex number z বার পেয়ে যাচ্ছি, there exist। হ্যাঁ, বল। বলছি সাবজেক্টিভিটিতে তো আমাকে দেখাতে হবে যে কোডোমেনের একটা এলিমেন্টের আমরা প্রি ইমেজ ডোমেনে পাবো, হ্যাঁ, তাহলে মানে মানে ফাই অফ এক্স ইকুয়ালস টু ওয়াই হবে, সেই ওয়াইটা কি কোডোমেন থেকে হবে না ডোমেন থেকে হবে? ওয়াইটা কোডোমেন থেকে হবে। মানে জেড এই- বারটা এখানে যে লিখেছি হুম, সি থেকে, ওটা কি ডোমেন থেকে হলো বলতে, এই জায়গাটা একদম বলবেন? আচ্ছা, এটা কিছুই না, এটা আমাকে বলেছি আমি যে জেড ড্যাশটাকে তো অ্যাজ এ প্রি ইমেজ অফ জেড আমি চাইছি, জেড ড্যাশটাকে অ্যাজ এ প্রি ইমেজ অফ জেড আমি চাইছি। হ্যাঁ, তো সেই রেসপেক্টে জেড ড্যাশটা যদি জেড বার বেরোয় সেটা আমি কোথায় নেব, সেটা তো জেড বার যখন সেটা কমপ্লেক্স নাম্বার, আবার কমপ্লেক্স নাম্বারের ডোমেনও হতে পারে কোডোমেনও হতে পারে, কিন্তু আমার দরকার কোথায়, ডোমেন দরকার অবভিয়াসলি, কারণ জেড ড্যাশটা কার মেম্বার হিসেবে নিয়েছি, হ্যাঁ, জেড ড্যাশটা ডোমেন থেকে নিয়েছি আমরা। ডোমেনের মেম্বার, তাহলে জেড বারটাও ডোমেন, জেড ড্যাশটা যখন জেড বারের সঙ্গে সমান তখন সেটা ডোমেনেরই মেম্বার হিসেবে আমাকে আচ্ছা নিতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাই যদি নিই তাহলে এখান থেকে ফর এনি জেড বিলংস টু সি, যেটা কিনা কোডোমেন অফ এফ এ রয়েছে, ফাই তে রয়েছে, সাজ দ্যাট
আচ্ছা, there exist z dash equals to z bar belongs to c, এই সিটা হচ্ছে আবার ডোমেন, এই সিটা আবার হচ্ছে ডোমেন অফ phi, such that phi z dash equals to phi of z bar, আবার phi z bar মানে হচ্ছে z bar এর বার, তার মানে আবার z, তার মানে এটা হোল্ড করছে, তাহলে this implies phi is surjective, বা 1 2, উপরেরটা লিখলাম, ফাইটা ইনজেক্টিভ যে না লেখা হয়নি, এখানে লিখে দেন, this implies phi is injective বা 1 1 হচ্ছে, তো এই হচ্ছে কেস। তাহলে therefore phi is bijective, হোমোমরফিজম বলতে পারি একবারে, অন টু ইটসেলফ, এই কথাটা আগের দিনের লেখাগুলো তো অ্যাড করে নিবি, অন টু ইটসেলফ তার মানে নিজের উপর, এই কথাটা কিন্তু একটা ভালো কথা, যে জি থেকে জিতে অন টু ইটসেলফ মানে জি টু জি বোঝানো হলো। শুধুমাত্র বাইজেক্টিভ হোমোমরফিজম হলে তো আইসোমরফিজম হয়, অটোমরফিজম হওয়ার জন্য অন টু ইটসেলফ হতে হবে, এবং সেটা অবভিয়াসলি কোয়েশ্চেন অনুযায়ী হয়েছে, জি থেকে জিতে ম্যাপিংটা রয়েছে, ঠিক আছে। এখানে শুধুমাত্র ফাইটাকে এটাও লিখে দিতে পারিস, ফাই ফ্রম জি টু জি বললে বলতে পারিস, অন টু ইটসেলফ, তার মধ্যে দিস ইমপ্লাইজ phi is an isomorphism onto itself. This implies phi is an automorphism. বোঝা গেছে? হ্যাঁ স্যার। নেক্সট অঙ্ক, লাস্ট লাইনটা দেখো। হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, নেক্সট অঙ্ক দিচ্ছে জি ইকুয়ালস টু 1 i - 1 - i, ঠিক আছে, 1 আছে, i আছে, -i আছে এবং i আছে, মানে এগুলো হচ্ছে তোর ইমাজিনারি স্কোয়ার রুটস অফ ইউনিটি, ইমাজিনারি স্কোয়ার রুটস অফ ইউনিটি, মানে স্কোয়ার রুট বলবো না, এটা হচ্ছে তোর ইমাজিনারি তোর ফোর্থ রুটস অফ ইউনিটি, কারণ আমরা জানি কি তোর, সেটা না জানলেও হবে যদি এটা কমপ্লেক্স নাম্বারেরই ব্যাপার, x⁴ ইকুয়ালস টু যদি আমি 1 করি, x⁴ ইকুয়ালস টু 1, তার মানে x⁴ -1 ইকুয়ালস টু 0, দিস ইমপ্লাইজ x² -1 ইন্টু x² +1 ইকুয়ালস টু 0 করতে পারি, এবং তাহলে x -1 x +1, আর এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে x - i x + i ইকুয়ালস টু 0। এগুলো ক্লাসিক্যাল অ্যালজেব্রার ব্যাপার, এগুলো অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রায় আমাদের যে জিনিসটা দিয়েছে বলে বলে রাখলাম। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে 1 - 1 i - i, তো x⁴ ইকুয়ালস টু 1 করে আমরা এগুলো পেলাম, তাহলে হচ্ছে তো ফোর্থ রুটস অফ ইউনিটি এটা, ঠিক আছে, একের চারটে যে ফোর্থ রুটস রয়েছে সেগুলো, তার মধ্যে 1 -1 হচ্ছে রিয়েল রুট এবং i - iটা হচ্ছে ইমাজিনারি রুটস, যেমন 1 ওমেগা স্কোয়ার হচ্ছে একের ইমাজিনারি কিউব রুটস, যার মধ্যে ওমেগা এবং ওমেগা স্কোয়ার হচ্ছে কমপ্লেক্স রুট এবং এক হচ্ছে রিয়েল রুট।
তো যাই হোক, এখানে g ইকুয়ালস টু দিস রয়েছে। তো 5 from g to g is defined by 5x equal to x কিউব দিয়ে রেখেছে, 5x equals to x কিউব। তো সেখানে আমাদের জিজ্ঞাসা করছে যে এটা তোর কি বলবো, অটোমরফিজম ফর্ম করবে কি করবে না, অটোমরফিজমটা এখানে ফর্ম করবে কি করবে না, তার জন্য এখানে দিয়েছে হচ্ছে প্রোডাক্ট। ঠিক আছে, এখানে একটা প্রোডাক্ট দিয়ে রেখেছে। তো প্রোডাক্টের জন্য আমরা কি করতে পারি, তো এখান থেকে ধর আমরা যদি প্রথমে বিচার করি, এটা ফাইনাইট একটা গ্রুপ দেওয়া আছে, অটোমরফিজম চেক করতে হবে এখানে। স্যার বলছি আগে ওই ইনজেক্টিভিটি আর সাবজেক্টিভিটিটাও তো চেক করা যেতে পারে। হ্যাঁ, চেক করা যেতে পারে, কোনো অসুবিধা কিছু নেই। তবে বাইজেক্টিভ হোমোমরফিজম যখন, হোমোমরফিজমটা আগে দেখালেও ভালো হয়, এমনি কোনো অসুবিধা নেই তাতে। তিনটে প্রপার্টি তোকে দেখাতে হবে, কি অর্ডারে দেখালি সেটা বড় কথা নয়, তিনটেই করতে হবে। ঠিক আছে, তো দেখ 5x ইকুয়াল টু এক্স কিউব যদি হয়, তো 5x ইকুয়াল টু এক্স কিউব বলছে, তাহলে দুটো এলিমেন্ট চুজ কর। লেট x, y বিলংস টু জি। এখানে আমি জি বলছি কারণ যা বড় সেট দিয়েছে এটা তো এরকম ভাবে লেখা যাবে না, তাহলে আলাদা করে ডিফাইন করে নিতে হবে। ঠিক আছে, এখানে জি ইকুয়ালস টু আমি ধরে নিচ্ছি 1 মাইনাস 1 i মাইনাস i। ঠিক আছে, এটা কিন্তু একটা সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই i এন মাইনাস i, আগের দিন আমি বলেছিলাম। এক্স কমা ওয়াই যেটা কিনা ডোমেন অফ 5, সেখান থেকে নিলাম। এবার বলছে 5x ইকুয়ালস টু এক্স কিউব আছে, তাহলে আমি কি দেখাতে চাইছি, প্রোডাক্ট আছে, তাহলে এক্স ডট ওয়াই, আগে যেমন এক্স প্লাস ওয়াই দিয়ে করলাম z1 প্লাস z2 দিয়ে, এখানে কিন্তু প্লাস না ডট দিয়ে। তো এক্স ওয়াই, তো 5xy মানে কি হবে, এক্স ওয়াই এর কিউব হয়ে যাবে, হোল কিউব, and this whole cube can be expressed as x cube y cube, and first x cube is our 5x dot, পরেরটা হচ্ছে 5y। তো অবভিয়াসলি এটা কিন্তু হোমোমরফিজম হোল্ড করলো। ঠিক আছে, তাহলে দিস ইমপ্লাইজ, তো এখানে কথাটা লিখতে পারতিস বি চোজেন আরবিট্রারি। এই কথাটার মানে হচ্ছে তো শুধুমাত্র কোনো ফিক্সড দুটো তিনটে এলিমেন্টের জন্য হবে এরকম নয়, জি এর মধ্যে থেকে আরবিট্রারি যে এক্স ওয়াই নেবো না কেন তার জন্য জিনিসটা হোল্ড করছে। তাহলে দিস ইমপ্লাইজ ফাই ইজ এ হোমোমরফিজম। তো ফাইটা হোমোমরফিজম হলো, এবার আমাকে দেখাতে হবে সেটা ইনজেক্টিভ হচ্ছে কি হচ্ছে না, হবে এরকম কোনো গ্যারান্টি নেই, কারণ আমাদের এটা এক্সামিন করতে বলছে। তো ইনজেক্টিভিটির মধ্যে আমরা প্রথমে দেখতে হবে কি, দুটো এলিমেন্ট চুজ করবো করে তাদের ইমেজটা সমান হচ্ছে 5x ইকুয়াল টু, ধর 5x1 ইকুয়ালস টু 5x2 এর জন্য x1 ইকুয়ালস টু x2 হচ্ছে কিনা সেটা চেক করতে হবে, সেটা কিন্তু এখানে আমাকে চেক করতে হবে। ঠিক আছে, এখানে ইনজেক্টিভিটি এবং সাবজেক্টিভিটি এট এ টাইম দেখানো যায়, ইনজেক্টিভিটি অ্যান্ড সাবজেক্টিভিটি সেটা কিন্তু আমরা এখানে এট এ টাইম দেখিয়ে দিতে পারি। কি করে দেখাতে পারি আমি সেটা বলি, কারণ এখানে ওই এক্স ওয়াই এর হোল কিউব করে করে ওই সমস্ত ঝামেলায় না গিয়ে আমি একসঙ্গে কি করে দেখাচ্ছি দেখ। তিনটাতে হচ্ছে বাইজেক্টিভিটি বলে, এটাই মনে হয় সুবিধা হবে ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে। ইনফাইনাইট গ্রুপের ক্ষেত্রে তো আমি এলিমেন্ট ধরে ধরে দেখাতে পারবো না, কারণ ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস, আমাদের লাইফটাই ফাইনাইট, আমরা ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস নিয়ে চেক করতে পারবো। কিন্তু এখানে যেহেতু চারটি এলিমেন্ট গ্রুপের অর্ডার 4 এখানে, তো আমি এলিমেন্ট ধরে ধরে চেক করতে পারি। কি করে বাইজেক্টিভিটি একটা টাইম দেখিয়ে দিতে হয়, যেমন ধর 1, ফাই অফ 1 আমরা প্রথমে ধর বের করছি, তো ফাই অফ 1 মানে হচ্ছে 1 কিউব, 1 কিউব মানে হচ্ছে 1। দেন ফাই অফ 2, ফাই অফ 2, ফাই অফ 2 করতে গেল ফাই অফ মাইনাস 1, ফাই অফ মাইনাস 1 মানে কি মাইনাস 1 এর কিউব, মাইনাস 1 এর কিউব মানে কি মাইনাস 1। নেক্সট হচ্ছে ফাই অফ আই, ফাই অফ আই মানে কি আই কিউব, আই কিউব মানে কি আই ইন্টু আই স্কোয়ার, আই ইন্টু আই স্কোয়ার মানে কি মাইনাস আই। অ্যান্ড ফাই মাইনাস আই, ফাই মাইনাস আই মানে কি মাইনাস আই এর কিউব, মাইনাস আই এর কিউব মানে কি মাইনাস আই কিউব। আর আই কিউব মানে কত পেয়েছি, আই পেয়েছি মাইনাস আই, তাহলে মাইনাস অফ মাইনাস আই।
দ্যাট ইজ ইকুয়ালস টু প্লাস আই। এখান থেকে বাইজেক্টিভিটি আমরা বলবো কি করে? বাইজেক্টিভিটি আমরা একটু খেয়াল করে দেখি, এখানে কিন্তু ফাই অফ ওয়ান মাইনাস ওয়ান আই মাইনাস আই এরা কিন্তু এক একটা প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ কিন্তু ডিস্টিংক্ট, প্রতিকটা এলিমেন্টের ইমেজ কিন্তু ডিস্টিংক্ট, ফলে এটা কিন্তু ইনজেক্টিভিটি হোল্ড করছে। And not only that, the images of 1 minus 1 I minus I are 1 minus 1 minus I and I. That is the set G. ঠিক আছে, এখানকার সেটটা কোডোমেনটাও জি, আবার যে ইমেজগুলো পেলাম, যে ইমেজগুলো আমরা এখানে পাচ্ছি, সেই ইমেজের যে সেটটা সেটাও জি। কখনো কোনো ম্যাপিং এর ক্ষেত্রে যদি রেঞ্জ সেট এবং কোডোমেনটা সেম হয়ে যায়, দেন সেটা হচ্ছে আমাদের কাছে সারজেক্টিভ ম্যাপিং। ঠিক আছে, যদি আমরা জাস্ট ইন্টারপ্রিটেশনটাও ভাবি, যে রেঞ্জ সেট মানে যে কোডোমেনে যে সকল এলিমেন্টের প্রি ইমেজ আছে, আর কোডোমেন, কোডোমেন মানে তো কোডোমেন, আর রেঞ্জ সেট মানে হচ্ছে কোডোমেন যে সকল এলিমেন্টের প্রি ইমেজ আছে। এখন যদি রেঞ্জ সেট আর কোডোমেন সেম হয়ে যায় ইন কেস, তার মানে কোডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ আছে, আর সেটাই তো সার্জেক্টিভিটির প্রপার্টি, তাই তো? স্যার লাস্ট সাবজেক্টিভিটিটা কি বললেন, ভুলিয়ে গেল। আচ্ছা, আরেকবার বলে দিচ্ছি, সার্জেক্টিভিটি মানে কি। সার্জেক্টিভিটি মানে হচ্ছে কোডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ থাকতে হয়। আমরা কি করেছি, একটা করে ওয়াই নিয়েছি কোডোমেন থেকে আরবিট্রারিলি, এবং তার একটা প্রি ইমেজ আছে কিনা চেক করেছি ডোমেনে। তো এখন যদি আমি দেখিয়ে দিতে পারি রেঞ্জ সেট এবং কোডোমেনটা সেম, তাহলেই তো সেটা সাবজেক্টিভ হয়ে গেল, বিকজ হ্যাঁ। অফ রেঞ্জ সেট মানে কি, যাদের প্রি ইমেজ আছে। তাহলে রেঞ্জ সেট আর কোডোমেন সেম মানে কোডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ আছে, সেটা যদি হয়ে যায় তার মানে ফাংশনটা সাবজেক্টিভ হয়ে যাচ্ছে। তাহলে ইনজেক্টিভ হলো সাবজেক্টিভ হলো, ফাংশনটা বাইজেক্টিভ হয়ে গেল, আর হোমোমরফিজম তো অলরেডি হয়ে রয়েছে, আর ম্যাপিংটা জি থেকে জিতেই ছিল, ফলে পুরোপুরি অটোমরফিজম হয়ে গেল। আমি এটা এতটা ইজিলি দেখিয়ে দিলাম এখানে, কিন্তু আমি যদি এখন ওই ইয়ে করে করে দেখাতে যাই ইনজেক্টিভ সাবজেক্টিভ, সেক্ষেত্রে কিন্তু জিনিসটা বড় হয়ে যাবে। ঠিক আছে, আমি ওই জন্য যেই জিনিসটা যেই জায়গায় ভালো হবে, সহজ হবে, সেটাই বলছি। স্যার এখানে যে জিটা ধরেছে ওটা আমাদের ডোমেন তো? ডোমেনও যা কোডোমেনও তাই এটা। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ আচ্ছা। এবার কোথায় ডোমেন লিখবো কোথায় কোডোমেন লিখবো বুঝে শুনে লিখতে হবে, কিন্তু আর দুটোই সেম। সেম যদি না হতো ডোমেন কোডোমেন মেনশন না করলেও হতো, কিন্তু আমি এখানে স্পেসিফিক্যালি মেনশন করে দিচ্ছি, কারণ কোথায় কোনটা কাজে লাগবে সেটা বোঝানোর জন্য। হুম হুম। পরীক্ষা দেবো সেটাই লিখবি। তাহলে এখানে লেখ, হিয়ার 1 minus 1 I minus I gives the distinct unique images. This implies under phi. This implies phi is injective. ঠিক আছে, আর সাবজেক্টিভ কেন, কারণ এখানে রেঞ্জ সেট অফ phi equals to phi of এলিমেন্টটা কত, phi of 1 minus 1 I minus I। এটাকে চাইলে আমি phi জিও লিখতে পারি। সেই phi জিটা কত পেয়েছি, দেখ 1 minus 1 I minus I পেয়েছি, যেটা কিনা আবার জি। এই জিটা কি, কোডোমেন না ডোমেন, কে বলবি বল ঠিক করে, বুঝে শুনে বলবি। আমি সাবজেক্টিভ দেখাতে চাইছি, তার জন্য এটা কি, এই জিটাকে কি হিসেবে নেব, ডোমেন হিসেবে না কোডোমেন হিসেবে? দুটোই, ডোমেনটাও জি কোডোমেন, কোডোমেন হিসেবে। হুম, অবভিয়াসলি কোডোমেন হিসাবে, কারণ রেঞ্জ সেট এবং কোডোমেনকে আমি সেম দেখাতে চাইছি। তাহলে দিস ইমপ্লাইজ পাইস, যদি ভালো করে লিখিস, শর্টে লিখতে পারি না, এটাই হচ্ছে সমস্যা। তোরাও লেখার চেষ্টা করবি না শর্টে, সব গুছিয়ে সুন্দর করে লিখবি। পরীক্ষার সময় লিখতে গেলে টাইম প্রেসারে এমনিতেই কিছু কিছু বাদ চলে যাবে, কিন্তু গুছিয়ে লেখা লেখা প্র্যাকটিস করবে একদম। তো দিস ইমপ্লাইজ ইচ এলিমেন্ট of G
this implies এবার কনক্লুশন যা হওয়া সেটা, তাহলে এটাও আমাদের কাছে কিন্তু হলো, কি হলো, এটা কিন্তু কি হচ্ছে বল, অটোমরফিজম হচ্ছে। Phi is an isomorphism onto itself. Phi is an automorphism. বোঝা গেছে অঙ্কটা? হ্যাঁ স্যার, কিন্তু এই ডোমেনটা খুব ভালো লাগছে। লিখে লিখে প্র্যাকটিস করবি, ঠিক আছে? এটা কিন্তু ডোমেনের জায়গাটা সম্পূর্ণ তোর ম্যাপিং এর জায়গা, এটা কিন্তু এখানকার ব্যাপার নয়। এটা কাজে লাগছে ঠিকই, কিন্তু জিনিসটা কিন্তু সম্পূর্ণ ম্যাপিং এর। নেক্সট হ্যাঁ প্রবলেম স্যার, চলে একটু আসে। গন্ডগোল হয়ে আছে। হুম, তোর ইয়েটা করবে এগুলোতে, যখন লিখে লিখে প্র্যাকটিস করবি যে কোথায় আমি কোডোমেন লিখছি, কোথায় ডোমেন লিখছি। এক জায়গাতে কিন্তু আমি বাদ দিচ্ছি না, কোথায় কি লিখতে হবে। সেই লেখাটা প্রত্যেকটা অঙ্কে দেখবি, প্যারিটি যখন বুঝতে পারবি, সিমিলারিটি যখন বুঝতে পারবি, তখন লিখতে আর কোনো অসুবিধা হবে না। লাস্ট লাইনটা একবার আগে আমাকে দেখান। হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, এরপর দেখ। আচ্ছা, নেক্সট যে প্রবলেমটা বলছে, এবার বলেছে একটা Z6 দিয়েছে, ঠিক আছে? Z6 মানে আমরা জানি সেট অফ অল রিমাইন্ডার ক্লাসেস, ঠিক আছে, বা কংগ্রুয়েন্স ক্লাসেস মডিউলো 6। Z6, Z6 মানে কি? Z6 মানে আমরা সবাই জানি যে Z6 মানে হচ্ছে তার মধ্যে যে কোনো ইন্টিজারকে, Z মানে যে কোনো ইন্টিজার, মানে ইন্টিজারের সেট, এবং 6 মানে হচ্ছে 6 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে যে রিমাইন্ডার গুলো থাকবে, তাহলে যে কোনো ইন্টিজারকে 6 দিয়ে ভাগ করলে কি কি রিমাইন্ডার থাকতে পারে? 0, 1, 2, 3, 4, 5। কারণ 6 হলে আবার 6 কে ভাগ করে 0 রিমাইন্ডার চলে আসবে, অর্থাৎ 0 ক্লাসে পড়ে যাবে 6টা, 7টা আবার ক্লাস 1 এ পড়বে, 8টা আবার ক্লাস 2 তে। তো আমার আলটিমেটলি 0 থেকে 5 এর মধ্যে রিপিটেশন হবে। তাহলে ক্লাস 0, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5 এন্ড ক্লাস 6, সরি ক্লাস 5 পর্যন্ত, ঠিক আছে? Zn মানে 0 থেকে n-1 পর্যন্ত এই ক্লাসগুলো আসছে, কংগ্রুয়েন্স ক্লাসগুলো। তো এবার phi x ইকুয়াল টু 2x বার, মানে phi x ইকুয়াল টু 2 ইন্টু ক্লাস x। তো সেটাকে আমাকে চেক করতে বলছে, সেটা ইনজেক্টিভ হবে কি সার্জেক্টিভ হবে না কি হবে, সেগুলো আমাকে চেক করতে বলছে। তো আমি এখানে বলবো যে ইনজেক্টিভিটি সার্জেক্টিভিটিটা আগে দেখে নেওয়া ভালো। হোমোমরফিজম এমনিতেই হবে, দেখ, নিজেরাই দেখ। যদি হোমোমরফিজমের প্রশ্নেই আসি, তো এখানে হচ্ছে হোমোমরফিজমটা। তাহলে দেখ, ফাই অফ, প্রথমে লিনিয়ার লেট এক্স, এক্স ওয়াই নিচ্ছি, ধর এক্স কমা ওয়াই বিলংস টু জি বা Z6, যা লিখবি লিখবি, কোনো অসুবিধা নেই। যদি কোশ্চেনে জি ডিফাইন না করে থাকে তবে কিন্তু জি লিখলে হবে না। কোশ্চেনে যদি ডাইরেক্ট Z6 থেকে Z6 এ ম্যাপিং বলে দেওয়া থাকে ফাই কে,
এখন তুই জি ধরে করে যাচ্ছিস, সেই জি কে তোকে আগে ডিফাইন করে নিতে হবে। লেট জি ইকুয়ালস টু 5z6। ঠিক আছে, এখানে জি লেখা আছে বলে আমার আর ডিফাইন করার দরকার নেই, কিন্তু অন্য ক্ষেত্রে কিন্তু আমাকে ধরে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। ঠিক আছে, তো যাই হোক, এখানে এক্স ওয়াই বিলংস টু জেড সিক্স নিলাম, যেটা কিনা জি, যেটা অবভিয়াসলি ডোমেন। নাও ফাই অফ, আমার এখানে দেখ অ্যাডিশন রয়েছে। ঠিক আছে, অ্যাডিশন, এটাকে অ্যাডিশন গুলোকে বলা হয় অ্যাডিশন মডিউলো, অ্যাডিশন মডিউলো বলা হয়। ঠিক আছে, প্লাস এরকম ভাবে লেখা হবে, অর্থাৎ এ প্লাস সিক্স বি মানে হচ্ছে রিমাইন্ডার আফটার এ প্লাস বি করে 6 দিয়ে ভাগ করলে যে রিমাইন্ডারটা থাকে সেটা অ্যান্সার হবে। যেমন এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন মডিউলো 6.6, কিন্তু এই নোটেশন গুলো অতটা একটু জটিল নোটেশন বলে এখানে ইউজ করা হয় না। প্লাস লিখলে আমরা বুঝবো অ্যাকচুয়ালি প্লাস করে 6 দিয়ে ভাগ করে যে রিমাইন্ডারটা বেরোবে সেটা। ঠিক আছে, হ্যাঁ হ্যালো, স্যার। আচ্ছা, তাহলে দেখ ফাই এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই মানে কি? এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে তাহলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই এর ক্লাস, 2 ইন্টু এক্স প্লাস ওয়াই এর বার। ডেফিনিশন বলছে, আমি কিছু বলছি না, এখানে যা বলছে ডেফিনিশন বলছে 2x বার। তাহলে এক্স প্লাস ওয়াই হলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই বার, এবং সেটা অবভিয়াসলি 2x বার প্লাস 2y বারে ভেঙে যাচ্ছে। প্রথম 2x বারটা তাহলে আমাদের কাছে ফাই এক্স, এবং পরবর্তী 2y বারটা হচ্ছে আমাদের কাছে ফাই ওয়াই, ফাই ওয়াই। তাহলে ফাই এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু ফাই এক্স ফাই ওয়াই তে ভেঙে যাচ্ছে, এবং সেটা যখন ভেঙে যাচ্ছে তখন আমরা কি বলতে পারছি? কি বলতে পারছি? দিস ইমপ্লাইজ, অ্যাকচুয়ালি না কোয়েশ্চেনটা একটু ভুল আছে, ভুল কিছু না, নোটেশনের ভুল আছে, এটা ফাই এক্স বার হওয়া উচিত। এক্স বার কর। কোয়েশ্চেনে ভুলভাল থাকলে করতে গিয়ে অস্বস্তি লাগবে, কারণ এখানে ফাই এক্স আসে কোত্থেকে? আমার পুরো জিনিসটাই তো জেড সিক্স এর উপর, আর জেড সিক্স এর মেম্বার কখনো সিম্পল এক্স হতে পারে না, এটা ক্লাসের আকারে থাকবে। স্যার তাহলে এটা 5x+y এর হোল বার হবে না? ওটা এক্স বার করছি, ওটাই এক্স বারই হবে। বোঝা গেছে? ও এটা, হ্যাঁ এটা ঠিক করতে হবে। এখানে হচ্ছে, দাঁড়া আমি বলে দিচ্ছি, এক্স প্লাস ওয়াই আছে। ঠিক আছে, দাঁড়া, দুটো এলিমেন্টের যোগ, দুটো এলিমেন্টের যোগ না, এটা এক্স বার প্লাস ওয়াই বারই কর। সেটা যদি করি এবার ঠিকই আছে। এবার তুই যদি বলিস ওটাকে, ওটা বলতে পারিস, এটাকে ভেঙে ভেঙে বলতে পারিস, অসুবিধা কিছু নেই। এটা ডবল বার চলে আসছে, তাই তো, দাঁড়া। কিন্তু প্রবলেমটা হচ্ছে আবার এখানে। থাক, এক কাজ কর, কেন দিয়েছে ওটা, ইচ্ছা করেই দিয়েছে, লিখতে অসুবিধা হচ্ছে আবার। এখানে যদি এক্স বার ওয়াই বার করি, লিখবি না এক্স বার ওয়াই বার করলে আবার এখানে এক্স বার ওয়াই বার আসবে, তার আবার হোল বার আসবে, অনেক ইয়ে হয়ে যাবে, তার চেয়ে ভালো কোয়েশ্চেনকে আর ঘাটিয়ে লাভ নেই। ঠিক আছে, কোয়েশ্চেনকে আমি আর ঘাটাচ্ছি না, যা আছে ঠিকই আছে। সরি কর, টেকনিক্যালি একটু ভুল হলো, কিন্তু কিছু অনেক কোয়েশ্চেনও দিয়েছে, আর লিখতে গেলেও অসুবিধা হচ্ছে, ওই জন্য সেই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য ওরকম দিয়েছে। ফাইভ এক্স প্লাস ফাইভ ওয়াই যা আছে ঠিক আছে, তাহলে দিস ইমপ্লাইজ ফাই ইজ a homomorphism। ঠিক আছে, কিন্তু আলটিমেটলি যেটা ব্যাপার, এটা তোকে করতেই হবে না। কেন করতে হবে না এবার নিজেরাই দেখ, বাইজেক্টিভ হয় কিনা, বাইজেক্টিভ হয় কিনা দেখ এবার।
তো বাইজেক্টিভ হওয়ার জন্য আমাকে প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ চেক কর, তাহলেই বুঝতে পারবি। ফাই অফ কি কি আছে? ফাই অফ জিরো ক্লাস। ফাই অফ জিরো ক্লাস মানে কি? তো আমি এখানে ফাই অফ জিরো ক্লাস কেন লিখবো? জিরো লিখবো তাহলে আমি যদি ফাই এক্স এর কথা ভাবি, কিন্তু কিছু করার নাই, ফাই অফ জিরো ক্লাসই লিখতে হবে। কোয়েশ্চেন অনুযায়ী ফাই এক্স দিয়ে রেখেছে, তাহলে ফাই এক্স জিরো লেখা উচিত ছিল, জিরো লিখবো না, জিরো জিরো বারই লিখবো। এটাকে এইখানটাতে আমরা কিছু করার নেই, ওখানটা এরকমই লিখতে হবে। তো জিরো মানে কত হবে? টু ইন কোয়েশ্চেন অনুযায়ী টু ইন্টু জিরো বার। টু ইন্টু জিরো বার মানে কি বল, তাড়াতাড়ি বল। টু ইন্টু জিরো বার মানে কি? জিরো বারই হলো। 0 বার। তো জিরোকে জিরো দিয়ে ভাগ করি, জিরোকে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে জিরোই থাকবে, তাহলে জিরো বার হলো মোট কথা। ফাই অফ ওয়ান বার কর। ফাই অফ ওয়ান বার মানে টু ইন্টু ওয়ান বার। টু ওয়ান বার করলে কত হবে? টু ওয়ান বার করলে কত হবে? ক্লাস টু হবে, ঠিক আছে, ক্লাস টু হয়ে যাবে। ফাই অফ টু বার কর। টু টু বার, টু ইন্টু টু বার, তার মানে কত হবে? ক্লাস ফোর, দুই দুগুণী চার। যতক্ষণ না ছয়কে ওভারকাম করছে, এক্সিট করছে, ততক্ষণ পর্যন্ত ওই চলবে। তিন কর, দুই ইন্টু তিন, তিন দুগুণী ছয়, ক্লাস সিক্স মানে ক্লাস জিরো, তাই তো? ক্লাস সিক্স, ক্লাস সিক্স মানে হচ্ছে এগেন ক্লাস জিরো, ছয় দিয়ে ভাগ 1 করলে। হ্যাঁ, 1 হবে না? ওয়ান কেন হবে? 6 বারকে তো আমরা 6 দিয়ে ভাগ করব। আচ্ছা, রিমাইন্ডার যেটা বলে ভাই। রিমাইন্ডার লিখবো, হ্যাঁ রিমাইন্ডার। তাহলে ফোর দিয়ে করলে কত হচ্ছে? দুই ইন্টু চার, চার দুগুণী আট, ক্লাস এইট মানে আটকে ছয় দিয়ে ভাগ করলে দুই রিমাইন্ডার থাকছে। ক্লাস ফাইভ, ক্লাস ফাইভ মানে পাঁচ, তাহলে ক্লাস টেন, ঠিক আছে, ক্লাস টেন। এখানে কিন্তু ডট দেওয়াটা উচিত নয়, আমি কিন্তু তোদের মনে হতেই পারে এরকম পাশাপাশি লিখছি, এক্স্যাক্টলি সঠিকই লিখছি, পাশাপাশি লেখা উচিত। কারণ দুই, সেটা হচ্ছে একটা জেড এর মেম্বার, প্লাস আর এটা, সেটা একটা জেড সিক্স এর মেম্বার। তার মানে এটা একটা আলাদা ফিল্ড, এটা একটা আলাদা ফিল্ড, দুটো ভিন্ন ফিল্ডের মেম্বারের মধ্যে ডট ক্রস কিচ্ছু চলে না, টেকনিক্যালি ভুল লেখাটা। যেমন আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ ইনভার্স ইকুয়ালস টু বেশিরভাগ জায়গাতেই লেখা থাকে অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ, লেখাটা সম্পূর্ণ টেকনিক্যালি রং। তো মাল্টিপ্লিকেশন হবে। বিকজ ডিটারমিনেন্ট অফ এ না, মাল্টিপ্লিকেশনের জন্য না, ব্যাপারটা হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ হচ্ছে একটা রিয়েল নাম্বার, তাকে ব্রেক করলে একটা রিয়েল নাম্বার পাই। আর অ্যাডজয়েন্ট হচ্ছে একটা ম্যাট্রিক্স, একটা রিয়েল নাম্বার একটা ম্যাট্রিক্সকে রিয়েল নাম্বার দিয়ে ভাগ করা যায় না কোনোদিনও। দুটো ভিন্ন ফিল্ডের মেম্বারের মধ্যে জাস্ট একটা স্কেলার মাল্টিপল হতে পারে, সেটাকে মাল্টিপ্লিকেশন হতে পারে না। এটা আমার সঠিকভাবে লিখতে হলে এরকম লেখা উচিত, ওয়ান বাই ডিটারমিনেন্ট অফ এ মাল্টিপল অফ অ্যাডজয়েন্ট অফ এ, ঠিক আছে। অনেক জায়গায় অনেক কিছু ভুল লেখা হয়ে থাকে, কিন্তু আমি যতটা সম্ভব সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি। আমি চাইলেই আমার নিজেরও যে দেখতে খুব একটা ভালো লাগছে তা নয়, কিন্তু আমি এখানে ইচ্ছা করি, কিন্তু কোনো দরকার একটা ব্র্যাকেট ইউজ করতে পারি, কিন্তু কোনোভাবেই ডট ইউজ করাটা সঠিক নয়, ঠিক আছে। যত এগুলো মেনটেন করে চলবি, খাতা তত নিখুঁত হবে। হয়তো এর জন্য নাম্বার তোকে কাটবে না, কিন্তু কাটুক বা না কাটুক, খাতাটা সঠিক থাকবে। বোঝা গেছে? তো দশ, আচ্ছা। টেনের বার, টেনের বার মানে হচ্ছে আট দিয়ে ভাগ করলে এগেন দুই রিমাইন্ডার থাকছে। এইবার নিজেরাই একটু ফলো করে দেখ। ও ছয় দিয়ে ভাগ করছে, আট দিয়ে না তো ছয় দিয়ে, তাহলে চার রিমাইন্ডার থাকছে। নিজেরাই ফলো করে এবার। জিরো এসছে, দুই এসছে, চার এসছে, জিরো এসছে, দুই এসছে, চার এসছে, এক তিন কিন্তু আসেইনি, এক তিন পাঁচ আসেইনি। তার মানে এখানে ফাই, যদি রেঞ্জ সেটের কথা বলি, রেঞ্জ সেট অফ ফাই জেড সিক্স, রেঞ্জ সেট অফ ফাই দ্যাট ইজ ইকুয়াল টু ফাই জেড সিক্স ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু জাস্ট জিরো টু ফোর এসছে, তার মানে জেড সিক্স এর সঙ্গে সমান আসেনি, অর্থাৎ কোডোমেনের সঙ্গে সমান আসেনি। জেড সিক্স মানে কি? কোডোমেন অফ ফাই, কোডোমেনের সঙ্গে সমান এলো না, তার মানে সার্জেক্টিভই নয়, তাহলে তার বাইজেক্টিভও নয়, আইসোমরফিজমও নয়, অটোমরফিজমও নয়। বোঝা গেছে? কেউ যদি কোনো কিছু না হওয়া মানে, যদি আমি শুধুমাত্র এটুকুনি দেখাই, তাতেই আমি পুরো নাম্বার পাবো। হোমোমরফিজম হচ্ছে কি হচ্ছে না কোনো প্রশ্নই দরকার নেই আর। যে যে প্রথমে যে চারটে প্রপার্টি লিখেছি, একটা হোল্ড না করা মানেই হচ্ছে না।
ঠিক আছে, কনসেপ্ট গুলো ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার, এবার হলো ঠিক ঠিক। আচ্ছা, একদম ডিটেলসে জিনিসগুলো হচ্ছে বলে কি কোথাও কোথাও একটু জটিল মনে হতে পারে, কিন্তু আলটিমেটলি জিনিসগুলো পড়বি ঠিক করে, ক্লিয়ার হয়ে যাবে একদম। উপর উপর বলে বলে গেলে দেখবি সোজা মনে হচ্ছে, কিন্তু আলটিমেটলি লাভের লাভ কিছু নেই। জিনিসটা শিখতে গেলে একদম দেখতে ঢুকেই শিখতে হবে। তো যাই হোক, পরের কোয়েশ্চেনে চলে আসি। ম্যাপিংটা একই রকম রয়েছে, শুধুমাত্র ডোমেনটা কোডোমেনটা চেঞ্জ করেছে। তাতে কি হচ্ছে দেখ, Z5 দিয়েছে, ঠিক আছে, Z5 দেওয়া হয়েছে। তো এখানেও তাই, Z5 মানে আমরা G=Z5। Z5 মানে সেখানে ক্লাস 0, ক্লাস 1, 2, 3, 4 থাকছে, ঠিক আছে। তো সেখানে হোমোমরফিজম একই রকম ভাবে দেখিয়ে দিতে হবে। স্যার বল। বলছি এটা একটুখানি শুধু হিন্ট দিয়ে দিন না, বাড়িতে করবো। আচ্ছা, এটা হিংস যদি দিতে হয়, সেটা হচ্ছে হোমোমরফিজমটা তো আগের মতো দেখিয়ে দিলি, ঠিক হ্যাঁ। আছে, এটা আগের মতো দেখাবি। নেক্সট হচ্ছে তোর যেটা করবি সেটা হচ্ছে 5x = 2x রয়েছে। তো তার জন্য আমি ইনজেক্টিভিটিটা কি করে করবি, ইনজেক্টিভিটি সার্জেক্টিভিটির জন্য কিচ্ছু না, জাস্ট বাইজেক্টিভে প্রত্যেকটা এলিমেন্ট বার করবি, ঠিক আছে। এখনই রেসপন্স কর, একবারে হয়ে যাবে। বাইজেক্টিভিটি কারণ এইটুকুনির জন্য আর ফেলে রেখে লাভ নেই, বাইজেক্টিভিটিটা বল। এটা আগেরটার মতো দেখিয়ে দিতে হবে, কারণ আগের যেটা হয়েছে সেটা এখানে করে দিতে হবে। হোমোমরফিজম তো আগেরটা আমি করে দেখালাম, হলো, সেটাই হ্যাঁ। হবে। তো বাইজেক্টিভিটিতে প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ আমাদের বার করতে হবে, প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ বের করতে হবেই। মানে ইমেজটা গুলো কি হচ্ছে, তাহলে ফাই অফ কি আছে, 0 বার। ফাই অফ ক্লাস 0 মানে হচ্ছে 2 × ক্লাস 0, 2 × ক্লাস 0 মানে হচ্ছে 0। 0 ক্লাস। ফাই অফ ক্লাস 1, ক্লাস 1 মানে হচ্ছে 2 + 1, 2 + 1 মানে ক্লাস 2ই হবে, যতক্ষণ না 5কে এক্সিট করছে সেটাই থাকবে ততক্ষণ পর্যন্ত। 2 × 2 তার মানে হচ্ছে 4, ক্লাস 6 মানে হচ্ছে 1 বার। 1 বার। আর এটা 3 বার। 3 বার, তার মানে দেখতে পাচ্ছি 0, 2, 4, 1, 3 সবাই এসছে, ঠিক আছে, কেউ বাদ যায়নি। 1, 2, 3, 4 প্রত্যেকটাই এসছে, তাহলে এখানে লিখতে পারি, তাহলে দিস ইমপ্লাইজ, এইবারের কনক্লুশনটা, এইবার যে কনক্লুশনটা হবে সেটা কি লিখবি তাহলে, ইনজেক্টিভ সাবজেক্টিভ দুটোই হয়ে যাবে, ঠিক আছে, ইনজেক্টিভ এবং সাবজেক্টিভ দুটোই কিন্তু এখানে হয়ে যাবে। কেন হয়ে যাবে, বিকজ সিন্স 0, 1, 2, 3, 4 এরা কিন্তু gives distinct unique images. Phi is injective, ঠিক আছে। ফাইটা অবভিয়াসলি ইনজেক্টিভ হবে, কারণ বিভিন্ন ইমেজ গুলো আলাদা আলাদা হয়েছে, কেউ এরকম হয়নি যে দুটো এলিমেন্ট একই ইমেজে গেছে, সেরকম ঘটনা ঘটেনি এখানে। প্রত্যেকের ইমেজ আলাদা এবং ইউনিক, ঠিক আছে, একটা ইমেজ একাধিকবার আসেনি। সেখানে ডিস্টিংক্ট ইউনিক কথাটা আমি দুবার লিখছি ঠিকই, কিন্তু ডিস্টিংক্ট হলে সেই ইউনিক এমনিতেই হয়ে যাচ্ছে, কারণ আলাদা হচ্ছে মানে সেই ইউনিক, একজনের জন্য প্রত্যেকের জন্য আলাদা আলাদা মানে কি, ইউনিকই হলো এক একজনের জন্য। তো ইমেজেস আন্ডার ফাই, তো ফাই ইজ ইনজেক্টিভ। অলসো, অলসো কি তোর রেঞ্জ অফ ফাই, তো রেঞ্জ অফ ফাই মানে হচ্ছে 5Z5, 5Z5 আবার কি কি এসছে দেখ নিজেরাই, 0, 2, 4, 1, 3, 0, 2,
তার মানে গোটা Z5 টা পুরোটাই চলে এসছে, তার মানে কোডোমেনটা পুরোই চলে এসছে। তাহলে রেঞ্জ আর কোডোমেন সেম এসছে, তার মানে ফাইটা সাবজেক্টিভ এসছে। তার মানে 5 from Z5 to Z5 is bijective onto itself. This implies স্যার বলছি এর জায়গায় যদি জি টু জি লিখে করি অসুবিধা আছে? মানে Z5 সেটটাই তো জি হিসাবে ডিনোট করা। হ্যাঁ জি লিখতেই পারিস, ঠিক আছে। যাই করবি প্রথমে জিটা কি ধরছিস সেটা একবার লিখে দিবি, ঠিক আছে। ঠিক আছে। হুম হুম হুম। হয়েছে?